নমস্কার। আমার আজকের গল্প চোট। আমরা সকলেই জানি, আর আমাদের সকলের জীবনে কোথাও না কোথাও একটা ধাক্কা বা চোট আছে, যেটা আমরা নর্মালি যখন আমাদের কিছু একটা ধাক্কা লাগে, কোথাও আঘাত লাগে, তখন সেটাকে আমরা চোট বলি। কিন্তু মনের ভিতরেও অনেকের অনেক সময় অনেক চোট লেগে থাকে, যেগুলো মানুষের পক্ষে খুব কঠিন ভুলে যাওয়া। তার উপরে ভিত্তি করে আর আজকের দিনে সময়ের যে অভাব সকলের হাতে, সকলেই আমরা বলি এত সময় থাকা সত্ত্বেও মনে হয় যে সময় নেই, সময় নেই। যেমন একটা দিনে দিনে যেন এটা বাড়ছে। আগের মতো সেরকম পরিবেশ পরিস্থিতি আর নেই যে বন্ধু বান্ধবদের সাথে কথা বলা, আড্ডা মারা, ঘরের লোককে ডেকে এনে গল্প করা, সেসব দিনগুলো যেমন কেমন শেষ হয়ে যাচ্ছে। আমার এই গল্প তার উপরেই একটা পরিবারের উপর দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি কী করে একটা আঘাত ভিতরে মানুষকে কুরে কুরে খায় আর কেমনভাবে জীবনটা চলতে থাকে। আশা করি এই গল্পটা ভালো লাগবে। চোট। চোটটা তার কোথায় লেগে গেছে আর লেগে আছে কেবল সেই জানে। রেণুকা ছোটবেলা থেকেই চাপা স্বভাবের। কারো কাছে নিজের সমস্যার কথা বলে সে সমস্যা কখনো দূর হয় না, এটা তার বদ্ধ ধারণা। কাল বাথরুমে পা পিছলে পড়েছে, এত করে বাথরুমটা ক্লিন করে রাখে তাও। আর সোজা কপালে লেগেছে চোটটা। ভাগ্যিস বড় কিছু অঘটন ঘটেনি, কিন্তু মুখের চোটটা হামেশাই মনে এসে আটকায়, কথার আঘাতের মতো। গর্বিতের কাছে চেপে গেছে সে কথাটা, রেণুকা। কারণ গর্বিত জাপানে অফিসের কাজে, তাই হোয়াটসঅ্যাপে ফর্মাল কথাবার্তা সারে নিয়ম মতো। বেশিটাই বিদুষীর কথা হয়। বিদুষী স্কুলে কি হলো, কিংবা ঠিকমতো খেয়েছে কিনা, অথবা মোবাইলে রিল দেখার নেশাটা। নিজেদের ভালো মন্দের খবর সেভাবে বলা হয়ে ওঠে না আর, যেমনটি ছিল কয়েকটা বছর আগে। বিয়ের 15টা বছর কম নয়। আগে রেণুকার একটু জোরে হাঁচি হলেও গর্বিত কেঁপে উঠত। মনে হয় যেন তার গর্বিতের হাতটাই না চিনচিন করে ওঠে। সেদিনগুলো কেমন হুটহাট করে শেষ হয়ে যায়। এই তো সেদিন বিয়ে হলো, বিদুষী পেটে এলো, আর আজ সেই বিদুষী লাফিয়ে সেকেন্ডারি স্কুলে যাওয়া শুরু করেছে। পুরনো দিনগুলো কেবল স্মৃতির জানালা দিয়ে উঁকি মারতে থাকে কখনো সখনো। বিয়ের 5 বছর পূর্তি উপলক্ষে গর্বিত কি সুন্দর করে সাজিয়েছিল গ্রিটিংসটা। রেণুকাকে উপহারও দিয়েছিল সযত্নে। মেয়েরা বোকা বলেই বুঝি তারা পুরুষের সমান অধিকার দাবি করে, কিন্তু তারা জানে তাদের ক্ষমতা পুরুষের চেয়ে বেশি সবসময়। পুরুষ তাকে একটা শুক্রাণু দেয়, সে উপহার দেয় একটা সুন্দর শিশু। তাকে পুরুষ একটা আশ্রয়স্থল দিলে সে একটা সাজানো গোছানো সংসার উপহার দেয়। তাকে কেবল কাজের বাজার থেকে কটা সবুজ শস্য এনে দিলে সে সুস্বাদু খাবার বানিয়ে দেয়। কড়া ভরে ভরে হাসি দাও, হৃদয় দেয়। মন দাও, শরীর উজাড় করে দেয়। ভালোবাসা দেবে, উৎসাহ দাও, সে উষ্ণতা দেবে। তুমি ঠিক তাই রেণু। আমার সামান্য উপহারে আমি তোমাকে অসামান্য জীবন উপহার দিয়েছ। আমার সামান্য উপহারে তুমি আমাকে অসামান্য জীবন উপহার দিয়েছ। তোমাকে যা সামান্য দিই সবই অসামান্য করে তোলো তুমি, কারণ তুমি নিজেই অসামান্য। রেণুকা মনে মনে খুশিতে ভরে ওঠে। তবে ডায়েরির পাতা জুড়ে লেখে গর্বিতকে না জানিয়ে। গর্বিত এটাও পুরুষের জানা উচিত, অন্যদিকে পুরুষ যদি তাকে যন্ত্রণা দিতে থাকে, সে পুরুষের জীবনকে যন্ত্রণায় ভরিয়ে দেবে। কথাটা আমার নয়, ব্রিটিশ নোবেলজয়ী সাহিত্যিক উইলিয়াম গোল্ডউইংসের। তাই চোট দিতে যেও না কখনো, সঙ্গিনীকে আপাতত। ছোট্ট বিদুষী বাবাকে কথায় কথায় জিজ্ঞেস করেছে, বাবা এই চোট কথাটার মানেটা কি, তোমরা যে বলো বারবার? গর্বিত বলে, এসব কথা তোকে কে বলে রে, মা বুঝি? রেণুকা ঘুরিয়ে বলে, আজকাল বাচ্চাদেরকে সব জানানো উচিত। তাছাড়া চোট, বিশেষত মনের চোট, জীবনের এত বড় জিনিস, সেটা সকলের জানা উচিত। গর্বিত বলে, তাই বলে বাচ্চা মেয়েকে মনের চোটের কথা বলা ঠিক নয়, বড় হলে ও জেনে যাবে অটোমেটিক্যালি। বিদেশি বলে, না না বাবা, মা ঠিক বলেছে। চোটটা কি না জানলে চোটটা সারাবো কি করে? আমার ক্লাসের যে ওই দিশা আমার বন্ধু আর ভান করে, আর আমার মনে চোট দেয় মাঝে মাঝে। কেন রে, দিশা আবার কি করলো? আরে মা, দিশা বলে কি আমাকে নাকি ওদের কাজের মাসির মেয়ের মতো দেখতে। কীরকম সব কথা? গর্বিত বলে, এটাই তো সমস্যা। ম্যাক্সিমাম লোকে কথা বলে কিছু না ভেবে,
আর জীবনের 95% প্রবলেম তো শুধু এই কথা বলার ধরনের জন্য। তাহলে আমি তো ঠিক বলেছি বাবা, চোটটা কিসের জন্য মনে লাগে? গর্বিত রেণুকার দিকে তাকায় আর রেণুকা হাসে এক অজানা হাসি। সেই গর্বিত কেমন পাল্টে গেছে কটা বছর যেতে না যেতেই। কটা বছর আগে অফিস থেকে ফিরে সপ্তাহে কম করে 2 বার স্টারবাকে কফি খাওয়াতে নিয়ে যেত। ভালো খবর কিংবা ইনসেন্টিভ পেলে আরও এক্সট্রা। শনিবার সন্ধ্যায় বাড়িতে থাকলে উইদাউট ফেল থিয়েটার হলে। কি মজাটাই না করতাম। সেগুলো কমেছে দিনে দিনে। প্রথম বিদুষীর পড়ার অজুহাতে, পরে অফিসের কাজের চাপের বাহানা বানিয়ে। রেণুকা কথায় কথায় বলে, ইফ ইউ উইশ টু ডু সামথিং ইউ ফাইন্ড দ্য ওয়ে, আদারওয়াইজ ফাইন্ড এক্সকিউজেস। এই দেখো না, শর্মিষ্ঠার বর এত বড় বিজি ডাক্তার, ওরা তো ওদের ফ্যামিলি রুটিনটা কখনো মিস করে না। নিয়ম মতো ঘোরাঘুরি, কফি হাউস কিংবা মিউজিক কনসার্ট। এবার গর্বিত একটু রেগে ওঠে। রেণু তোমাকে বলেছে না কারোর সাথে কারোর তুলনা করবে না? প্রত্যেকের জীবনই আলাদা। তাছাড়া আমি তোমার মতো শুধু ঘর সংসার সামলাই না, বুঝলে, বাইরের কাজ করি, এটা ভুলে যেও না কখনো। ঘর সংসার সামলানোটা কোনো কাজের মধ্যে পড়ে না তোমাদের মতো মানুষের কাছে, তাই না? না আমি তা বলছি না। আমি বলছি এখানে তোমার একটা স্বাধীনতা আছে, কিন্তু বাইরে মানে আমাদের কাজের যে পরাধীনতার পরাকষ্ট, বুঝলে, সেটা বোঝার চেষ্টা করো। সে আমি বুঝি না তাই নয়, সেই জন্যই তো তোমার কথা মতো স্কুলের চাকরিটা আমি ছেড়ে দিলাম। ম্যাথে অনার্স নিয়ে পাশ করে ঘর সংসারের ম্যাথামেটিক্সে হিমশিম খাচ্ছি এখন। তুমি যেমন তোমার কাজে সময় পাও না, আমিও পাই না। সংসারে হাজারটা সমস্যা, তোমাকে বুঝতে দিই না, আমি করে নিই। যেগুলোকে তুমি কাজই ভাবো না, সেটাই দুর্ভাগ্যের। রেণুকা আজকাল এটা ভালো করে বুঝেছে, শুধু তর্ক করে কাউকে বোঝানো যায় না। আর সম্পর্কটা যখন স্বামী স্ত্রীর মতো একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে আবদ্ধ। টেবিলে খাওয়ার প্লেট তুলতে তুলতে বিদুষের দিকে তাকায় আর ভাবে, মেয়েটাও কি শিখছে কি জানি। বাবা মার এরকম কথা কাটাকাটি দেখলে ভবিষ্যতে বিয়ে করবে কিনা ভাববে দুবার। আজকাল তাই কথা কম বলে রেণুকা। এদিকে গর্বিত সে নিয়ে কোনো কথা তোলে না। নিজেরটা নিজে ঠিক মতো আদায় করে নেয়। নিজের পছন্দের খাওয়ার থেকে শুরু করে রেণুকার শরীরের উষ্ণতা। সংসারের চাকায় হাঁপিয়ে উঠতে থাকে রেণুকা দিনের পর দিন। নিজের জগৎটা খুঁজতে থাকে বারবার। আর হাত হাঁচড়ে দেখে সে জগৎটায় প্রায় কিছুই রাখেনি সে। কেমন ফাঁকা ফাঁকা সে জগৎটায়। শখ বলে তার কিছু নেই আজকাল। ছোটবেলায় কবিতা লেখা, স্কুল থেকে প্রাইজ পাওয়া কিংবা গানের তালে কোমর দোলানো, কিছুই ধরে রাখেনি সে সেভাবে। আজ তাই আফসোস তার সারা শরীর মন জুড়ে অহরহ। পুরনো নোটবুকের পাতা উল্টাতে থাকে সে বারবার। বিদুষী বলে, মা তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করলে নাকি? রেণুকা বলে, শুরু করিনি, ভাবছি এখন থেকে সেটাই করব নিয়ম মতো প্রতিদিন। রেণুকা কদিন ধরে লক্ষ্য করছে গর্বিতের ডায়েটিশিয়ান ফ্রেন্ড রূপসী চ্যাটার্জির সাথেও দোস্তিতে পেরেছে। নিয়মিত যোগাযোগ, হোয়াটসঅ্যাপে চ্যাট, দেখা করা কিংবা কথা ইত্যাদি ইত্যাদি। একদিন অফিস বের হওয়ার পথে রেণুকা গর্বিতের হাতে সাজানো গোছানোর টিফিন বক্সটা তুলে দিয়ে একটা হাগ করলো কমল করে, আর বলল, ছেলেদের মনটা এরকম উড়ু উড়ু হয়, বিশেষত একটা নির্দিষ্ট বাঁধা ধরা সময়ের পরে। ঠিক সময় এটা সামলাতে না পারলে কিন্তু একুল ওকুল দুকুল খোয়াতে হয়, কথাটা মনে রেখো। হঠাৎ গর্বিতের বুকটা থরাস করে ওঠে। ওমা, মেয়েদের সিক্স সেন্সটা সত্যি সত্যি বেশি। বাপরে, কী সব বলছে, কিন্তু মুখে বলল, কী যে সব বলো আজকাল, যেমনটি ভাবছো তেমনটি কিছু নয়। এদিকে পুরুষের চিরকালীন দুর্বলতাকে রূপসী ইউজ করেছে তিলে তিলে। মনে মনে বলে, দুর্বলতা সাজা হওয়া উচিত, সে গর্বিত হোক আর সে নোয়ান। মনটা ঘুরিয়ে রেণুকা আজকাল নিজের জগতে দিতে থাকে বারবার। আজ শিখেছে অনেক কিছু সে, আর লিখেছে খাতা জুড়ে বড় বড় করে নতুন কাহিনী। লিখেছে নতুন অসুখ ইদানিং নামে। 24 ঘন্টার পর 2 ঘন্টায় নেমে এসেছে আজ। তবু লোকে মাথা ঝাঁকিয়ে বলে চলেছে, সময় নেই হাতে। 10-20 জনের সংসার 2-3 জনে এসে ঠেকেছে, তবুও বলছে সবাই সময় নেই। সংসারের দিকে তাকানোর এতটা কাজের তাড়া, হাতের বোতামে আজ সারা বাজার হাতে এসে জোটে, তবুও শুধু সময় নেই হাতে। সময়ের অভাব। সময়কে বাঁচাতে এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন, তবুও সময় কম। সময় কোথায় ভাই তোমার সাথে দেখা করার? যন্ত্র এসে হাত বাড়িয়েছে যত মানুষের সাথে, তবুও মানুষ বলেই চলেছে, কাজের চাপ এত, হাতে সময় নেই। সময় কোথায় প্রিয় তোমার সাথে বসার?
বাবা মার সাথে কথা বলার সময় নেই তো তোমার সাথে গল্প করার, কি যে সব বলো আজ কবি যত। সময় নেই, এ এক নতুন অসুখটা বাড়ছে বড় ইদানিং। বিদুষীকে এই লেখাটা মন দিয়ে পড়ে শুনিয়েছে। বিদুষীও খুব খুশি। মা তুমি ঠিক বলেছ, সকলেই বলে, বাবা তো বারবার বলে সময় নেই, হাতে সময় নেই। পরে মনে হলো একবার গর্বিতকে শোনাবে লেখাটা ভালো করে। পরের মুহূর্তে নিজেকে গুটিয়ে নেয় সে। বিদুষীকে বলে, বিদু তুই কি জানিস কেন তোকে কেউ কিছু বললে আমাদের ভিতরটা কেমন জ্বলে ওঠে, ছটফট করে উঠি আমরা? বিদুষী ছটপট উত্তর দেয়, আমি তোমাদের মেয়ে বলে। ঠিক সেটা নয়, আসল কারণটা তুই আমাদের সৃষ্টি বলে। আর সৃষ্টিকে যদি কেউ ধাক্কা দেয় সেটা সবচেয়ে বড় চোট জীবনের। সেদিন রাতে জাপান থেকে গর্বিতের ফোন এলো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল। আজ প্রায় 10 মিনিট কথা বলেছে গর্বিত। তবু রেণুকার কপালের প্রমিনেন্ট চোটটা ওর চোখের পর্দায় এসে ধরা পড়েনি এতক্ষণেও। রেণুকাও চেপে গেছে কথাটা ইচ্ছে করে। গর্বিত মজা করে বলেছে, আজকাল খুব লেখালেখি করছে শুনলাম, বিদু বলছিল, এসে শুনবক্ষণ। এরপর বাই বলে রেণুকা ফোনটা কেটে দিল আজ অচানক। নমস্কার, সকলে ভালো থাকুন এই চাই। ধন্যবাদ।